রাজ্যে ৬ ছক্কা তৃণমূলের, আর বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৬৬। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। এই ৬ কেন্দ্রের উপনির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের আগামী রাজনীতিতে। তার কারণ রুমেরা, তুমি জানো আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের ভারত রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে, এবং মনে করা হয়েছিল যে এই আরজিকর আন্দোলনের একটা বড় প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে, এই ৬টি বিধানসভা উপনির্বাচনের ভোটে পড়বে। কেননা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তালড্যাংরা বা মাদারিহাট বাদ দিলে মেদিনীপুর কিন্তু শহর কেন্দ্রিক ভোটার, নৈহাটি শহর কেন্দ্রিক ভোটার, হাড়োয়ায় শহর এবং গ্রাম দুটোই রয়েছে, এবং তোমার তুমি যদি আমাকে বলো যে সিতাই, সেটা কিন্তু গ্রামের ভোট। সুতরাং এই যে ৬ কেন্দ্রের মধ্যে প্রায় 50-50 যে ভোট ছিল, যে শহরের ভোটও ছিল গ্রামের ভোটও ছিল, সেই জায়গায় ৬ ছক্কা তৃণমূলের পক্ষে আগামী দিনের ভিত্তি আরো মজবুত করলো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল তাদের জমিকে আরো পোক্ত করলো। এখানেও কিন্তু রুমেরা সেই লক্ষ্মীর ভান্ডার আবার ফ্যাক্টর হলো। তার কারণ তুমি দেখবে যে প্রতিটা কেন্দ্র ধরে যদি তুমি আলোচনা করো, লক্ষ ভোটে জিতছেন। সিতাই কেন্দ্রে অত ভোটে জেতা। মাদারিহাট 1962 সালে নির্বাচনের পর থেকে, 62 সালের পর থেকে মাদারিহাট কেন্দ্র ছিল আরএসপির দখলে। 2016 সালের নির্বাচনে মাদারিহাট কেন্দ্র আরএসপির হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। কিন্তু মাদারিহাট কেন্দ্র, যে কেন্দ্রে ভোটার হচ্ছেন জনজাতির মানুষ, আদিবাসী মানুষ, চা বাগানের মানুষ এবং গোর্খা মানুষ, তারা কিন্তু কোনোদিন তৃণমূলকে ওখানে ভোট দেয়নি। এই প্রথম তৃণমূলকে তারা মাদারিহাট কেন্দ্র জিতিয়ে এমন একটা জায়গা দিল যেখানে তৃণমূল কিন্তু উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, সেটি আরো পোক্ত হলো। দ্বিতীয় হচ্ছে নৈহাটির উপনির্বাচন বামেরা লড়েনি, লড়েছিল CPI-ML। সেখানে তাদের ভোটের হার থেকেই বোঝা যাচ্ছে মানুষ তাদের দিকে কোনোভাবেই মুখ ফিরিয়ে তাকায়নি। তৃতীয় হচ্ছে হাড়োয়া আসন অত্যন্ত ইম্পর্টেন্ট, এই কারণে এ রাজ্যে আইএসএফ আগামী দিনে কতটা শক্তিশালী হবে তার নির্ভর করেছিল এই হাড়োয়ার উপরে। তার কারণ হাড়োয়াতে CPI-M নিজেরা নড়েনি, তারা আইএসএফ কে জায়গা ছেড়েছিল। কিন্তু আইএসএফ সেখানে দ্বিতীয় জায়গা আছে ঠিকই, কিন্তু আইএসএফ যে ভোট পেয়েছে মুসলমান সম্প্রদায়, অর্থাৎ হাড়োয়ার যে মেজরিটি ভোটার যারা মুসলমান, তারা কিন্তু আইএসএফ কে নয় তৃণমূলকেই পছন্দ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মাইনরিটি, তারা কিন্তু তৃণমূলের দিকেই থাকছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর চতুর্থ হচ্ছে মেদিনীপুর, যেটা একটা শহর কেন্দ্রিক ভোট। মনে করা হয়েছিল এই শহর কেন্দ্রিক ভোটে তৃণমূল হয়তো বেকায়দায় পড়তে পারে, কারণ আরজিকরের মতো ইস্যু, যেখানে ডাক্তারদের এই ধরনের আন্দোলন, নাগরিক সমাজ পথে নেমেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিল যে একটা অন্যরকম কিছু হবে। কিন্তু মেদিনীপুর সিট তৃণমূল জিতে আবার প্রমাণ করলো যে ভোটে জেতার জন্য নানা রকমের প্রকল্প যেমন দরকার, লক্ষ্মীর ভান্ডার যেমন দরকার, মমতা ম্যাজিক যেমন দরকার, একই সঙ্গে কিন্তু সাংগঠনিক ক্ষমতাও দরকার। এই সাংগঠনিক ক্ষমতায় কোথাও বিজেপি কিন্তু অনেক যোজন পিছিয়ে গেল তৃণমূলের থেকে। আর তালড্যাংরা আসন CPI-M একমাত্র এই আসনেই লড়েছে, এবং CPI-M ওখানে লড়ে দেখা গেছে তালড্যাংরা ভোটে তৃণমূল অত ভোটে না জিতলেও তালড্যাংরা তারা বার করে নিয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গে মমতা ম্যাজিক কিন্তু এখনো অটুট রয়েছে। এটা কিন্তু 2026-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এমন একটা জায়গা তৈরি হয়ে গেল, এমন একটা অক্সিজেন তৃণমূল পেয়ে গেল যে এত বড় আন্দোলন, এত বড় নাগরিক সমাজের মুভমেন্টও যে খুব একটা কাজে দিল না ভোটে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 2026-এর যে নির্বাচন লড়তে যাচ্ছে, সেই নির্বাচনে তারা আরো মজবুত, পোক্ত এবং শক্ত জমির উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়তে যাচ্ছে। আর যখন 6-6, তখন দেখা যাচ্ছে রাজ্যপাল মিষ্টি পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি পাঠাচ্ছেন CV আনন্দকে, রাজ্যপাল CV আনন্দকে, কারণ রাজ্যপাল হিসেবে তার 2 বছর পূর্ণ হচ্ছে আমাদের এই রাজ্যে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, সাম্প্রতিক কালের মধ্যে একটা শব্দবন্ধ ভীষণভাবে একটা কয়েনেজ চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চর্চায়, রাজ্যপাল সংঘাত, রাজ্যপাল রাজ্য সংঘাত। সেই আবহে দাঁড়িয়ে এক নজিরবিহীন অন্যরকম ছবি। একেবারেই তাই। রাজভবনের সাথে রাজ্য সরকারের যে সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক, তা নিয়ে বারবার নানা ধরনের চর্চা হয়েছে। এরই মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের অগ্রিম মিষ্টি পাঠানো, শুভেচ্ছা জানানো
এবং পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যখন মিষ্টি পাঠিয়েছেন, যখন কথা হয়েছে, তখন দাঁড়িয়ে রাজ্যপালেরও বক্তব্য যে তিনি শীঘ্রই দেখা করতে উৎসুক এবং দুজনে যদি চায়ের আসরে কোথাও যদি দেখা হয় তাহলে সেই বিষয়টা নিয়ে তারা কথা বলতেও পারেন। যেটা জানা যাচ্ছে শীঘ্রই দুজনের মধ্যে সাক্ষাৎ হবে, দেখা হবে, কিন্তু এমন একটা দিনে এমন একটি সময় এই গোটা ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ততটা তুমি শুরুতেই বলছিলে যে একটা কয়েনেজ তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক সময় দেখতে পাওয়া গেছে যে সিভি আনন্দ বোস প্রায় প্রতি মুহূর্তেই রাজ্য সরকারকে আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও রাজভবনের যে ভূমিকা, রাজ্যপালের যে ভূমিকা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। এবং আজকে যখন এই আরজিকর আবহের পরবর্তী সময় যখন উপনির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেস 6টি আসনে জিতে নিয়েছে, সেই সময় দাঁড়িয়ে মিষ্টি দেওয়া এবং সাক্ষাৎ করতে চাওয়াকে যথেষ্ট ইঙ্গিতবাদী বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। যদিও উপনির্বাচনের এই ফলে আমল দিতে নারাজ সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি ভরাডুবিতেও টার্গেট করছেন সেই 26। উপনির্বাচনের ধাক্কাকে কোনোভাবেই আমল দিতে চাইছেন না। 26-এ বাংলা দখল দাবি বিজেপি রাজ্য সভাপতির। বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা না। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে বাই ইলেকশন আর ইলেকশনের মধ্যে পার্থক্য আছে, সুকান্ত মজুমদার বলছেন। কিন্তু তৃণমূলের এই 6টি উপনির্বাচন বা 6টি আসনে জিতে নেওয়া কিভাবে দেখছেন দিলীপ ঘোষ? বিজেপির আসন 77 থেকে কমে এখন 66। পদ্মের ক্ষয় হয়েছে। দিলীপ ঘোষের কি মন্তব্য? পাল্টা অবশ্য বিজেপিকে কটাক্ষ করছে তৃণমূল। গত কদিন আগেও বাই ইলেকশন হয়েছিল, সেখানেও 4 ওরা জিতেছিল। বাই ইলেকশন এখানকার সরকারে যে থাকে সেই প্রায়, বিশেষ করে টিএমসি আসার পর থেকেই বাই ইলেকশন তারা জিতছে, কিন্তু সাধারণ নির্বাচনে আমরা জিতি আবার আমাদের যেখানে যোগ আছে। তো সে তার ব্যতিক্রম হয়নি, এর বেশি কিছু আশাও ছিল না আমাদের। ভোট ওরা করাবে, কত পার্সেন্ট ভোট করবে, কত জিতবে সেটা ওরা ঠিক করে। সেটাইতে দেখুন ঠিক দিনহাটাই তাই হয়েছিল। আমি যেখানে এমপি ছিলাম 19-এ খড়গপুরে আমরা বাই ইলেকশনে হেরে গেছিলাম, আবার লোকসভা ইলেকশনেও ওখানে লিড পেয়েছি, বিধানসভাও আমরা জিতেছি। এটা পশ্চিমবাংলার ট্রেন্ড। মাদারিহাটে আমরা লড়াই লড়েছি, তালডাংরাতেও ভালো লড়াই হয়েছিল। জিতে যাবো এই কথা আমিও কাউকে বলিনি, কেউ বলেনি, কারণ আমরা জানি ভোটটা তারা করাবে, তারা। এই যে উপনির্বাচন হলো, 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেল, বিপুল জয় বলা যায়। সেটা একান্তভাবে তৃণমূল কংগ্রেসের সঠিক নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং দল একসঙ্গে এই উপনির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে এই জয় এনেছে। সাধারণ মানুষ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেটা আবার প্রমাণিত হলো। এর আগের একটা উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, 2024-এর লোকসভা নির্বাচনের পরে, তাতে 4-এ 4 হয়েছিল। এবার 6-এ 6 হলো। 4-এর পর 6 তৃণমূলের বিজয়। আরজিকরের আন্দোলনের কোনো প্রভাব পড়বে না ভোটে, দিলীপ ঘোষ ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন। আর যখন এখন ফল বেরিয়েছে, ফল বেরোনোর পরে দেখা যাচ্ছে একটা ধাক্কা বিজেপির জন্য। শহরাঞ্চলের ভোটেও আরজিকরের কোনো প্রভাব পড়েনি। সাধারণত এই ধরনের সামাজিক আন্দোলনের প্রভাব পড়ে না, কারণ যারা আন্দোলনটা করছে তারা তো ভোট লড়ছে না। তাদেরকে লোক যদি নেতৃত্বে মেনে নেয়, তাহলে তাদের রাজনীতি এলে তখন সে লাভটা পাওয়া যেতে পারে। আর সেই আন্দোলনে অপমৃত্যুও হয়েছে, লোক আরো হতাশ, সাধারণ মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণাই হয়ে গেছে। তো সেই জন্য এটা পড়ার সম্ভাবনা কম, এক প্রকার তাই হয়েছে। আরজিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ, এটা ভুল ভাবা হবে। কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, 70%, 78%, এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। এটা কি, এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে। ভোট তো করতেই দেয়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই। সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।
আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই। আরজিকরের প্রভাব পড়বে না, কারণ আরজিকর নিয়ে কোনো বিবাদই নেই। আমরাও চাচ্ছি যে দোষীর শাস্তিও আরজিকরের যারা ডাক্তার তারাও সেটা চাইছে। সুতরাং আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম, ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই। বিজেপির একাংশ দাবি করছেন 26 টার্গেট, উপনির্বাচনের হার কি কোনো বিষয় নয়? এর কোনো প্রভাবে কি পড়বে না 26-এর ভোটে? কি বলছেন দিলীপ ঘোষ? 19-এর পরে উপনির্বাচনে আমরা হেরেছিলাম, কিন্তু 21টা বিধানসভাতে আমরা সেই সিট সহ 77 সিট জিতেছিলাম। আর আমাদের ভোটের যে পার্সেন্টেজ, 19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম, তারপরে সেটা 38 হয়ে গেছিল, এবার 39 হয়েছে। একটা 40%-এর কাছাকাছি ভোটের পার্সেন্টেজ আমাদের আছে, যেটা সাধারণ মানুষ বারবার বুঝিয়ে দিচ্ছেন তারা আছে। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচন, বিভিন্ন ইস্যু, পার্টির পলিসি ইত্যাদি নির্ভর করে নির্বাচন জেতার। অনেক রাজ্যে এই ভোট পেয়ে আমাদের সরকারও হয়ে গেছে। তো পশ্চিমবাংলায় এখন বাইপোলার হচ্ছে, 26-এর নির্বাচন তো সরকার পরিবর্তনের নির্বাচন হবে। এই সমস্ত রেপ, মার্ডার ইত্যাদি যত অপকীর্তি, তার বিরুদ্ধে লোকে রায় দেবে, দুর্নীতির বিরুদ্ধে দেবে, সে অন্য আঙ্গিকে ভোট হবে, তখনকার লড়াই আলাদা হবে। যে পার্টিটা, যে নেতৃত্ব, তাদের নেতৃত্ব হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে, তাদের মুখে আজকে অন্তত এইসব কথা মানায় না। সুকান্ত মজুমদার আজকে যা বলেছেন সেটা একান্তভাবে পরাজিতের আর্তনাদ এবং মুখ লোকানোর জায়গা। এখানকার বিজেপি প্রধান বিরোধী দল, তার সভাপতি, তারপরে এই ছেদো ছেলে মানুষই কথার কোনো অর্থ হয়? এই কারণেই তো বিজেপি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের একটা কথা আজকে আমি প্রেডিক্ট করে যাচ্ছি, 2026-এ তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট পাবে এবং বিজেপির সিটের সংখ্যা 30-এর নিচে নেমে আসবে। মাদারিহাটে পদ্মর জায়গায় ঘাসফুল ফোটার পর থেকে জন বাল্লা আবার নতুন করে চর্চায়। তার কারণ জন বাল্লাই প্রথম বলেছিলেন যে বিজেপি এখানে ওয়ান ম্যান আর্মি চালাচ্ছে, নাম না করে মনোজ টিগ্গাকে তোপ দেখেছিলেন। সেই মনোজ টিগ্গা ছেড়ে যাওয়া বিধানসভা আসন মাদারিহাট, যে মাদারিহাট এবার তৃণমূলের দখলে। আর জন বাল্লা এমন এক ইঙ্গিত দিচ্ছেন যাতে মনে হতে পারে জন বাল্লা তৃণমূলের দিকে ঝুঁকছেন। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, জন বাল্লার সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম তার বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের দুই নেতা, স্থানীয় নেতা দুজন, এবং সৌজন্য সাক্ষাৎ দুই তরফেই দাবি করা হয়েছিল। জন বাল্লা এখন দাবি করছেন যে তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ রাখছে, মানে কোথাও একটা বিজেপিকে কি চাপে রাখার চেষ্টা করছেন যে এবার তাকে একটু নেতৃত্ব দেওয়া হোক, লাইমলাইটে আনা হোক। দেখো এখনো আজকে জন বার্লা মাদারিহাটের ফলাফলের পর তিনি যেভাবে আক্রমণাত্মক হয়েছেন রাজ্য এবং জেলা বিজেপি নেতৃত্ব এবং তার সতীর্থ মনোজ টিগ্গার বিরুদ্ধে, নাম না করে তিনি যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাতে কোথাও একটা বোঝা যাচ্ছে যে জন বার্লা তিনি তার অন্যান্য অপশনস এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছেন। এবং সেখানে তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তিনি নাম উল্লেখ করে বলছেন যে সৌরভ চক্রবর্তী তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে তিনি এখনো চূড়ান্ত। সৌরভ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। মৈত্রী সঙ্গে থাকো। সৌরভ চক্রবর্তী রয়েছেন। সৌরভ, আপনার নাম করেই জন বাল্লা বলছেন যে তৃণমূল নেতৃত্ব যোগাযোগ রাখছে, আপনারা যোগাযোগ রাখছেন জন বাল্লার সঙ্গে? আমরা তো মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। জন বাল্লা আমাদের এই এলাকার একজন তিনি ব্যক্তি, রাজনৈতিক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো তার সাথে তো আজকে থেকে নয়, বহু বছর ধরেই জন বাল্লার সাথে জন বাল্লা আজকে তো ইতিহাস না, এটা অন্য বিষয়। আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি, আমাদের সব রকমের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে যদি 5 মিনিটের জন্য দরজা খুলে দিই তাহলে বিজেপির অনেক নেতাই, বিজেপির অনেক জনপ্রতিনিধি বা বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা আসতে চায়। জন বাল্লা নিজে থেকে আসতে চান, আপনাদের এরকম কিছু জানিয়েছেন? দেখুন, আমি তো আপনাকে বললাম জন বাল্লা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক আছে, এবং তিনি বিজেপির যে মুখোশ সেটা খুলে দিয়েছেন এবং তিনি সরাসরি বলেছেন যে যারা দায়িত্বে ছিলেন এই
বিভিন্ন সময় উত্তরবঙ্গে, তাদের কি ভূমিকা বিজেপি এবং এই যে চা বাগানকে বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার যেভাবে চা বাগান পরিচালনা হওয়া উচিত ছিল, চা বাগানের মানুষের পাশে যেভাবে দাঁড়াবে বলেছিল কেন্দ্রীয় সরকার দাঁড়ায়। তা আমাদের কথার লাইন আর জন বাল্লার কথার লাইন তো এক। এবার বাদ বাকি ওনার সাথে কি আলোচনা হচ্ছে বা কি, সেটা দলের ভেতরে আমি যা বলার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী, যার প্রসঙ্গ জন বাল্লা তার বক্তব্যে বলছিলেন যে তৃণমূল যোগাযোগ করছে, তো তিনিও বলছেন পুরনো সম্পর্ক, এবং জন বাল্লা মুখোশ খুলে দিয়েছেন বিজেপির, অর্থাৎ দুদিক থেকেই কোথাও যেন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেরকম হলে 2-2 4 হয়ে যেতেও পারে তৃণমূলের পথে জন বাল্লা। বিজেপি কিভাবে দেখছে, আমরা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং জানতে চাইছি তাদের থেকেও, যখনই তাদের কোনো প্রতিক্রিয়া, কোনো রিয়াকশন পাবো জানাবো আপনাদের। মাদারিহাটে প্রথমবারে জয়ী তৃণমূল, এই প্রথমবার সেখানে ঘাসফুল ফুটল। 28,000-এর বেশি ভোটে জয়ী জয়প্রকাশ টপ্প। লোকসভার রেস রেখে এই উত্তরের চা বলায় বিজেপি ভোটে ঘাসফুল শিবিরের থাবা। এই প্রথমবার মাদারিহাটে ঘাসফুল ফুটল। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 15,000 কিছু আশা ছিল আমাদের, 15-20-র মধ্যে, কিন্তু মানুষের ভালোবাসা প্রথম দিক থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি, উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে, আপনারা সবাই জানেন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না, এটা কিন্তু আমরা আশা রাখছি। বীরপাড়া মাদারিহাটের মানুষ রাহুল লোহারকে একজন সমাজসেবী হিসেবে চেনে। আমি সবসময় মানুষের জন্য কাজ করেছি। এখানে অনেক ভোট আছে যেটা ছাপ্পা আছে, নাহলে এটা এত ব্যবধান হতো না। আমরা জেতার কথা ছিল, কিন্তু এখন মাদারিহাটের মানুষ যেটা রায় দিয়েছে আমি তার সাথে আমরা আছি। অহংকারী পতনের মূল, অহংকারেই পতন মাদারিহাটে। বেশি অহংকার হয়ে গিয়েছিল বিজেপির। চা বাগানের যোগাযোগ ছিল না নেতার সঙ্গে, আর তারই ফল ভুগতে হয়েছে বিজেপিকে। জন বাল্লা এভাবেই বিজেপি রাজ্য নেতৃত্বকে নিশানা করছেন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে ফোনে। রাজকুমার, আমরা দেখেছি জন বাল্লা যে বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে একটা ছবি মনে পড়ে যাচ্ছে, যখন রাজু বিস্তা গিয়েছিলেন প্রচারে, তখন তাকে দেখে কেঁদে ফেলেছিলেন একজন বিজেপি কর্মী, বলছিলেন যে এখানকার নেতারা আমাদের জন্য কিছুই করেন না। সেই কথাকেই কি শিলমোহর দিল একরকম জন বাল্লার এই বক্তব্য? একদমই তুমি ঠিক একদম ঘটনা মনে করেছো। সেটা হচ্ছে যে সাধারণ কর্মীদের মধ্যে কিন্তু মাদারিহাটে কিন্তু ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এবার যে মাদারিহাটের উপনির্বাচন সেই প্রচারেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এমনকি এটাও ক্যামেরা বন্দী হয়েছে যে এক কর্মী, বিজেপির কর্মী, তিনি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করেছিলেন যে এখানে বিজেপির বিধায়ক জিতেছেন, সাংসদ জিতেছেন, কিন্তু বন্যার সময় কিন্তু আমাদেরকে দেখতে আসেননি, এবং সরাসরি মনস্টিজ্ঞার নাম করেই কিন্তু ওই কর্মী কার্যত কেঁদে ফেলেছিলেন। সেই ঘটনাকেই কার্যত কিন্তু শিলমোহর দিল এই জন বাল্লার এই যে অভিযোগ। তবে জন বাল্লা শুধু আজকে নয়, উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু লাগাতার তোপ দাগছেন জন বাল্লা। মূলত আলিপুরদুয়ারের যে বর্তমান সাংসদ মনোজ টিগ্গা তথা জেলা বিজেপির যে সভাপতি মনোজ টিগ্গা, সেই মনোজ টিগ্গার বিরুদ্ধেই কিন্তু একাধিকবার জন বাল্লা ক্ষোভ প্রকাশ করেছে, এবং বিজেপির রাজ্য নেতৃত্বের আজ যখন ফল প্রকাশ হয়ে যাওয়ার পরে সব ক্লিয়ার যে এবার আর মাদারিহাটে বিজেপি নয়, তৃণমূলেরই ঝান্ডা, তখন কি বলছেন জন বাল্লা শুনুন। এটা অহংকার জন্যে ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারোর সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে, আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব
উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়ক দল থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু যার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশন